এই যুদ্ধের ফলে কিন্তু বাংলাদেশে একটা জ্বালানির সংকট তৈরি হয়েছিল। সরকারের ব্যাপক পরিমাণ ভর্তুকি দিতে হয়েছে এবং সেই গাড়িগুলোর অগ্রিম আয়কর কিন্তু 25,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। আমার সহকর্মী রাকিব আল জাবেদ, আমরা তার কাছ থেকে জানতে চাই। রাকিব, আপনি যেমনটি দেখছিলেন যে 9,38,000 কোটি টাকার মধ্যে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণ করার লক্ষ্যমাত্রা। এখন প্রশ্ন হচ্ছে, এনবিআর এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,04,000 কোটি টাকা। এনবিআর 2024-25 অর্থ বছর কিংবা আমরা যদি 25-26 অর্থ বছরের কথাও ধরি, সেক্ষেত্রে কখনো তার লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়নি। এখন প্রশ্ন হচ্ছে 2026-27 অর্থ বছরে 1.5 লাখ কোটি টাকা বাজেটে বাড়ানো হয়েছে। সেই একই এনবিআর, একই কাঠামো, একই সবকিছু দিয়ে কি সেই লক্ষ্য পূরণ করা সম্ভব? ফারুক, আপনি নিশ্চয়ই, যদি আমরা ইতিহাস বিশ্লেষণ করি তাহলে কিন্তু বলা যায় যে চোখ বন্ধ করে যে এটা আসলে সম্ভব নয়। কারণটা হচ্ছে, এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে যে লক্ষ্যমাত্রাগুলো দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে প্রতিবার বাজেটে, সেটা কিন্তু তাদের ওভার ক্যাপাসিটি হয়ে গেছে। এবং এনবিআর যে বর্তমান যিনি চেয়ারম্যান অর্থাৎ আব্দুর রহমান, তিনি কিন্তু বারবার বলেছেন যে এনবিআরের যেই তাদের যে লক্ষ্যমাত্রা বা এনবিআরের উপর যে চাপিয়ে দেয় বাজেটের যে লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু তাদের বর্তমান সক্ষমতা দিয়ে কোনোভাবেই কিন্তু সেটি অর্জন করা সম্ভব নয়। এর অনেকগুলো কারণ কিন্তু রয়েছে। বিশেষ করে করোনার পর থেকে আমরা যদি দেখি, যারা আসলে ভ্যাট, কর এই জিনিসগুলো দেন, রাজস্ব যারা দেন, সেই মানুষগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। বিশেষত ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য যে খাতের উদ্যোক্তারা রয়েছেন, তারা কিন্তু বারবার একই কথা কিন্তু বলেছেন। একটু আগে কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছিলেন বিসিআই সভাপতি আনোয়ার আলম ফারুজ। তিনি কিন্তু একই কথা বলছিলেন যে আমরা আসলে আর কত কর দিব, অর্থাৎ আমাদের যে কর জাল বা যে আমাদের যে নেট যেটি, সেটি যদি আমরা আসলে বিস্তৃত করতে না পারি, একেবারে গ্রাম পর্যায়ে যদি সেটি না নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আসলে মোটেও এই যে 6,95,000 বলেন কিংবা 6 লাখও যদি বলেন আপনি, সেটি আসলে অর্জন করা এনবিআর এর পক্ষে একেবারেই কঠিন হয়ে যাবে। তাদের যে লক্ষ্যমাত্রা এবার ধরা হয়েছে অর্থাৎ 6,04,000 কোটি টাকা, সেটি কিন্তু সময় বলে দিবে আসলে এটি আসলে কতটা কঠিন হবে তাদের জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে তারা যেই লক্ষ্যমাত্রাগুলো দিয়েছে, অর্থাৎ 7.5% মূল্যস্ফীতি নামিয়ে আসবে। নতুন করে একটা তথ্য দিয়ে আপনাকে, সেটা আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই থেকে আমরা শুনতে পাচ্ছি যে পে স্কেল বাস্তবায়নে একটা তোড়জোড় শুরু হয়েছে। সেটি অবধারিতভাবে কিন্তু মূল্যস্ফীতির উপর এক ধরনের বড় প্রভাব ফেলবে। এর ফলে যেটা হবে, সাধারণ মানুষজন আরও বেশি কষ্টে থাকবে, কর্মসংস্থান নেমে আসবে। তার ফলে কি, আপনার যদি ব্যবসা না হয়, আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে সরকারকে রাজস্ব আদায় বা রাজস্ব, আপনি যেমনটি বলছিলেন যে মূল্যস্ফীতি জুলাই পে স্কেল যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রায় 9% উপরে বর্তমান মূল্যস্ফীতি, সেটা আগামী অর্থ বছরের মধ্যে সেটা 7.5% নিয়ে আসার একটা, কমিয়ে নিয়ে আসার একটা লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে। এক্ষেত্রে যদি মূল্যস্ফীতি উস্কে দেওয়ার মতো কাজ সরকারের পদক্ষেপ, নীতি নির্ধারণ হয়ে থাকে, সেটি আসলে 7.5% আনানোর কৌশল কি হতে পারে সরকারের? সরকার কি কৌশল অবলম্বন করে সেটা করবে? ফারুক, আপনি বলছেন যে কৌশলটা আসলে কি হতে পারে। কৌশলের কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। বিশেষ করে যারা বাজারটাকে নিয়ন্ত্রণ করেন, মনোপলি মার্কেটটাকে যারা আসলে নিয়ন্ত্রণ করেন, তাদের হাত থেকে বাজারটাকে একেবারে সব ধরনের মানুষের কাছে নিয়ে যাওয়া, অর্থাৎ সর্বসাধারণের জন্য ওপেন মার্কেট ইকোনমিতে আমরা যেটা দেখি যে প্রতিযোগিতার যে সক্ষমতা, আমাদের কিন্তু একটা প্রতিযোগিতা কমিশন আছে, সেখানে কিন্তু আসলে সঠিকভাবে প্রতিযোগিতাটা হয় না। সেই জায়গাটা যদি এনশিওর করা যায়, তাহলে কিন্তু আমরা দেখব যে বাজারে হয়তো খানিকটা স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস আপনাকে শেষ বলে রাখি, সেটি হচ্ছে যে সরকার কিন্তু এবারের বাজেটে বেশ কিছু নিত্যপণ্য, সেগুলোর উপর কিন্তু একটা ছাড় দেওয়ার চেষ্টা করছে। কারণ তারা জানে নিশ্চয়ই যে অবধারিতভাবে যেহেতু মূল্যস্ফীতির উপর চাপটা বাড়বে, সেক্ষেত্রে তারা আসলে এই জায়গাগুলোতে একটু স্যাক্রিফাইস করার চিন্তা কিন্তু তারা করছে। ফারুক, একটি লাইভে আমরা যুক্ত হতে চাই, আমাদের একজন সহকর্মী নিশ্চয়ই অপেক্ষা করছেন, আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, আপনি কোথায় অবস্থান করছেন এবং আমাদেরকে জানাবেন, আপনি গেল কয়েকদিন ধরে বাজেটের সবশেষ তথ্যগুলো আমাদেরকে জানিয়ে নিয়ে আসছিলেন, সবকিছু মিলিয়ে বলবেন যে এখন আসলে কি অবস্থা, নতুন কোনো তথ্য আপনার কাছে এসছে কিনা? তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে বাজেটে কর কাঠামোতে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আনা হচ্ছে। সেক্ষেত্রে এই যে এনবিআর এর উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, অর্থাৎ 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে কিন্তু এনবিআর এর কাঁধেই প্রায় সিংহভাগ অংশটি, অর্থাৎ 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এনবিআরকে। সেক্ষেত্রে সেই ধরনের নতুন কোনো উৎস খোঁজার আমরা খুব বেশি তাকাতে দেখিনি, বরঞ্চ আমরা দেখেছি যে ব্যবসায়ীদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। তবে সরকার চিন্তা করছেন যে প্রযুক্তি খাত, সোলার এবং ইলেকট্রিক যে পণ্যগুলো রয়েছে বা এই খাতে বিনিয়োগকে বাড়ানোর জন্য কিন্তু সরকার ব্যাপক পরিমাণ কর ছাড় দিয়েছেন। সেক্ষেত্রে আমরা আগামী বাজেটে হয়তো দেখতে পারবো যে বৈদ্যুতিক পণ্য,
নবায়নযোগ্য জ্বালানি এই খাতগুলোর দাম এই পণ্যগুলোর দাম কিছুটা কমবে এবং বিনিয়োগ বাড়বে। এবং একই সাথে আপনি জানেন যে গত যে যুদ্ধ চলছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধের ফলে কিন্তু বাংলাদেশে একটা জ্বালানির সংকট তৈরি হয়েছিল। সরকারের ব্যাপক পরিমাণ ভর্তুকি দিতে হয়েছে এবং বাড়তি দরে জ্বালানি আমদানি করতে হয়েছে। সরকার হয়তো সেই দিক বিবেচনা করে যে নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছেন এবং সেই সাথে যে দামি গাড়ি রয়েছে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির মাধ্যমে যে গাড়িগুলো চলে, অকটেন পেট্রোলের মাধ্যমে যে গাড়িগুলো চলে, সেই গাড়িগুলোর অগ্রিম আয়কর কিন্তু 25,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। যেটা আগে 25,000 থেকে 2.5 লক্ষ পর্যন্ত ছিল, সেটিকে 5 লাখে উন্নীত করা হয়েছে। পাশাপাশি হাইব্রিড গাড়ি এবং বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে, সেই শুল্ক কিন্তু অনেকখানি নামিয়ে আনা হয়েছে। আমরা জানি যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যে কর হার ছিল 63% পর্যন্ত, সেটাকে নামিয়ে শূন্যে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে সরকার চিন্তা করেছে যে রাজস্ব আদায় বাড়াবে। সেই জায়গা থেকে যে তামাকজাত পণ্য রয়েছে, বিশেষ করে সিগারেটের দাম, 4টি স্তরের সিগারেটের দামই বাড়ানো হয়েছে। সর্বোচ্চ 3.25% থেকে 13.5% পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। প্রিমিয়াম কোয়ালিটির যে সিগারেট, সেটি 185 টাকা মূল্য ছিল 10 সাল আগে, সেটিকে বাড়িয়ে 210 টাকা করা হয়েছে। পাশাপাশি নিত্যপণ্যের যে দাম বৃদ্ধি যাতে না ঘটে, জনগণ যাতে স্বস্তি পান, সেজন্য কিন্তু কৃষি এবং ভোগ্যপণ্য সহ 60টি নিত্যপণ্যের ক্ষেত্রে 3%, 2% এবং 1% যে উৎসে কর ছিল, সেটিকে কমিয়ে 0.50% নিয়ে আসা হয়েছে। বিশেষ করে খেজুরের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 5% কমিয়ে 0 করা হয়েছে। এবং একই সাথে যারা উচ্চবিত্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু একটু করের বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চাপ রয়েছে এই বাজেটে। কেননা আমরা আগে দেখেছি যে 3,50,000 টাকা পর্যন্ত যে করমুক্ত আয় সীমা ছিল, সেটি মাত্র 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 করা হয়েছে। সেক্ষেত্রে যে 5% সর্বনিম্ন স্ল্যাব ছিল কর পরিশোধের, সেটাকে বাড়িয়ে 10% করা হয়েছে। অর্থাৎ যারা কর দেবেন, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষজন যারা করের আওতায় আসবেন, তাদের কিন্তু এই বাড়তে একটা করের বোঝা তাদের ঘাড়ে থাকবে। এবং সেক্ষেত্রে বিনিয়োগ, পরিবেশ সব কিছু মিলে নতুন একটি বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তবে আমরা যেটি বলে আসছি যে এনবিআরের কাঁধে যে বিশাল চাপ, সেটি কতটা সামলাতে পারবে সেটি হয়তো সময় বলে দিবে। মঈন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মঈনুল হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন বাজেট বিশ্লেষণে।